হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতে হতে ক্রায়োসার্জারি ও প্রতিরক্ষায় আইসিটি নিয়ে। আজকে আমাদের শিকনফল বা আলোচ্য বিষয় কি হবে? আজকে আমাদের শিকনফল বা আলোচ্য বিষয় হবে ক্রায়োসার্জারি কি, ক্রায়োসার্জারির মূল উদ্দেশ্য, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি, ক্রায়োসার্জারি ব্যবহৃত যন্ত্রপাতি, ক্রায়োসার্জারি সুবিধা অসুবিধা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। এবং আমরা একটা ভিডিওর মাধ্যমে এইটাও ক্লিয়ার করার চেষ্টা করব যে ক্রায়োসার্জারি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যেন তোমরা সহজে বিষয়টা মাথায় রাখতে পারো। তো চলো শুরু করি। তো প্রথম প্রশ্ন, ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি গ্রিক শব্দ ক্রাউস থেকে ক্রায়ো শব্দটি এসেছে, যার অর্থ বরফের মতো ঠান্ডা, এবং সার্জারি অর্থ শৈল চিকিৎসা। তাহলে বুঝতে পারতেছো ক্রায়োসার্জারি কি হতে যাচ্ছে। অর্থাৎ ক্রায়োসার্জারি হলো এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা হয়। ঠিক আছে, আমি এখানে চিত্রের মধ্যে ভালো করে দেখতে পাচ্ছি ক্রায়োসার্জারি বিষয়টা কেমন হতে পারে। ঠিক আছে, ক্রায়োসার্জারি কিন্তু চামড়ার ভেতরে বা বডির ভেতরে পোষ করা হয় না, এটা বাহির থেকে প্রয়োগ করা হয়। ঠিক আছে, ওকে। ক্রায়োসার্জারির মূল উদ্দেশ্য হলো ত্বকের আক্রান্ত স্থানে কোষসমূহকে হিমায়িত করে ধ্বংস করা এবং এর পার্শ্ববর্তী কোষসমূহকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। অন্যভাবে বলা যায় ক্রায়োসার্জারি হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে অপ্রত্যাশিত ত্বক কোষকে হিমায়িত করে ধ্বংস করা হয় এবং পরবর্তীতে ধ্বংসপ্রাপ্ত কোষ অপসারণ করা হয়। ঠিক আছে, এটি কিন্তু ক্রায়োসার্জারির উদ্দেশ্য এবং এটি কিন্তু আসলে ক্রায়োসার্জারির অ্যাক্টিভিটিসও বলতে পারো তুমি। ওকে, দেন ক্রায়োসার্জারি এজেন্ট বা গ্যাস সমূহগুলো কি? এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যে ক্রায়োসার্জারি এজেন্ট বা গ্যাসগুলো কি। ক্রায়োসার্জারির জন্য যে গ্যাসগুলো ব্যবহার করা হয় তাহলে তরল নাইট্রোজেন, তরল আর্গন গ্যাস, তরল কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ডাইমিথাইল ইথাইল প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়। ক্রায়োসার্জারি পদ্ধতি কি? তো ক্রায়োসার্জারি পদ্ধতি বিষয়ে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন করা হয় যে ক্রায়োসার্জারি পদ্ধতি বর্ণনা করো, তাহলে তুমি কিভাবে অ্যান্সার করবো, যে কি লিখতে হবে বিষয়টা আমরা এখানে লিখে রেখেছি, তুমি জাস্ট এটাকে লিখলেই চলবে। ওকে, দেখো ক্রায়োসার্জারি পদ্ধতি কি। এই পদ্ধতিতে প্রথমে আল্ট্রাসাউন্ড বা এমআরআই যন্ত্র ব্যবহার করে রোগাক্রান্ত কোষ বা টিস্যুস চিহ্নিত করা হয়। যে টিস্যুগুলো বা কোষগুলো আক্রান্ত এগুলোকে আগে চিহ্নিত করা হবে। দেন ক্রায়োপ্রোব বা ইমেজিং যন্ত্রের সাহায্যে রোগাক্রান্ত কোষে বিভিন্ন ক্রায়োজেনিক এজেন্ট যেমন তরল নাইট্রোজেন, তরল আর্গন গ্যাস প্রয়োগ করা হয়। ফলে কোষের তাপমাত্রা 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সো যখন তুমি রোগাক্রান্ত কোষের মধ্যে 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হবে, তখন কোষের কি হবে? ওই কোষের তাপমাত্রা হ্রাসের কারণে পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটি কি বরফ পিণ্ডে পরিণত হয়ে যাবে। টিস্যুটা যখন বরফ পিণ্ডে পরিণত হয়ে যাবে তখন ওই বরফ পিণ্ডে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধের কারণে টিস্যুটি ক্ষয়সাধিত হয়। পুনরায় ইমেজিং যন্ত্রের সাহায্যে কোষের ভেতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে তাপমাত্রা ওঠানো হয়। তখন জমাটবদ্ধ কোষ বা টিস্যুটির বরফ গলে যায় এবং কোষ বা টিস্যুটি ধ্বংস হয়ে যায়। আর এভাবেই ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করে অন্যান্য নিকটবর্তী কোষের কোনো ধরনের ক্ষতি ছাড়াই চিকিৎসা করা সম্ভব। এখানে আমি একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দেখো চিত্রের মধ্যে দেওয়া আছে যে ক্রায়োসার্জারি যে ক্রায়োপ্রোবটা এখানে কি করা হচ্ছে, স্প্রে করা হচ্ছে -120 ডিগ্রি সেলসিয়াস অথবা -184 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাটা আছে। তো এটা কি হয়ে যাচ্ছে, তখন আক্রান্ত কোষটা কি বরফ হয়ে যাচ্ছে। তো এইভাবে আসলে কি বরফ হচ্ছে বা কিভাবে আইস বেল্ট তৈরি হচ্ছে চতুর্পাশে, বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করা হলো। দেখো আমরা একটা ভিডিওর মাধ্যমে আরো ডিটেলস দেখানোর চেষ্টা করছি ক্রায়োসার্জারি কিভাবে কাজ করে। তো তার আগে দেখো ক্রায়োসার্জারি ব্যবহৃত যন্ত্রপাতিগুলো কি কি। দেখো এখানে লেখা আছে ক্রায়োসার্জারি ব্যবহৃত যন্ত্রপাতিগুলো, এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, তুমি জাস্ট একবার দেখলেই পারবা। যেমন এখানে লেখা আছে ক্রায়োপেন, তারপর ক্রাইপো, ক্রায়োজেন, তারপর ক্রায়ো আলফা, তারপর থার্মোসেন্সর, হিস্টোফ্রিজার, তারপর আল্ট্রাসাউন্ড, এমআরআই, কম্পিউটার টোমোগ্রাফি, ক্রায়োপ্রোব, তারপর স্প্রে ডিভাইস বা কটন বাড এগুলো ব্যবহার করা হয়। তো তার চেয়ে মজার বিষয় হলো বর্তমানে কিন্তু ব্রেস্ট ক্যান্সারও ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। তো কিভাবে ব্যবহার করে দেখো, আল্ট্রাসাউন্ড ইমেজিং পরীক্ষার সাহায্যে ব্রেস্টে কোনো ধরনের ক্ষত আছে কিনা বা ক্ষতের আকার, আকৃতি, ধরন ইত্যাদি বিষয়ে জানা যায়। তারপর টিউমারটি প্রাথমিক অবস্থায় আছে নাকি মারাত্মক তা শনাক্ত করা হয়। ওইটা শনাক্ত করার পরে 30 বছর বা তার বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড পরীক্ষা দ্বারা 80% থেকে 85% পর্যন্ত সঠিকভাবে ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয় এই ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করে। ঠিক আছে, তো দেখো আমি একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা তোমাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে ক্রায়োসার্জারি এই যে ইফেক্ট, এই যে ছবিতে যে বিষয়টা আমি বর্ণনা করেছিলাম যে হ্যাঁ এইভাবে স্প্রে করা হচ্ছে এবং এই চতুর্পাশে কি আইস বেল তৈরি হয়, তো এটা ভিডিওর মাধ্যমে দেখলে তুমি বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে ক্রাইও ক্লিয়ার, এখানে আমিররা নামক আমি একটা সাইট থেকে বিষয় নিয়েছি, আমিররা সাইট থেকে, ওই সাইটের থেকে আসলে এটা নেওয়া, তাদের ভিডিওটা সম্পূর্ণ তাদের। তো দেখো কি কি করা হচ্ছে, এই যে তার মানে প্রস্তুত, এখন থেকে তুমি স্প্রে প্রস্তুত। ওকে, এই যে বাটনটা এখানে যখন আসবে তখন এটা কি প্রস্তুত হয়ে যাচ্ছে। দেন দেখো কি করা হচ্ছে, এইটা হচ্ছে কি
ক্রায়ো ডিভাইস। দেখো হাতের এই অংশে কাজ করা হবে, হাতে একটা স্পট আছে, স্পটটাকে তারা রিমুভ করবে। ওকে, দেখো কি কতটুকু দূরত্বে, 2 মিলিমিটার পর্যন্ত দূরত্বে রাখা আছে, এটা 2 মিলিমিটার দূরত্বে রাখা আছে। দেন এটা কি করা হবে, স্প্রে করা হবে। তুমি এখানে সুইচ দিবা, এখানে ক্লিক করলে স্প্রে হচ্ছে, এখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হচ্ছে। ব্যবহার করার ফলে এটা কি হবে, যে আক্রান্ত কোষগুলো সাথে সাথে বরফে পরিণত হবে, আবার স্প্রে করা হবে। এটা 10-12 সেকেন্ড পর পর স্প্রে করা হয়, 5 সেকেন্ডের মতো করে। এইভাবে স্প্রে করার পর দেখো, অথবা তোমাকে যদি সেটা আরো ক্লোজলি দেখানো হয় তখন কি এই অবস্থা দাঁড়ায়। এভাবে স্প্রে করা হচ্ছে, তারপর কি এটাকে টান দিয়ে বের করা হবে। ওকে, দেখো কিভাবে স্প্রে করা হচ্ছে, তারপরে ধীরে ধীরে এটাকে সরিয়ে ফেলা হবে। আর এই সিস্টেম ব্যবহার করে যাতে হাতে ম্যাচ থাকে, আমরা ম্যাচ বলি, বা হাতে অনেক উঁচু জায়গা থাকে, বা হাতে থাকে, ঘাড়ে থাকে, বা চামড়া অনেক জায়গায় অনেক কিছু থাকে যেগুলো আমাদের কাটার পরে আবার বড় হয়, ওইগুলাকে কিন্তু এই সিস্টেম ব্যবহার করে আমরা ক্রায়োসার্জারি সিস্টেম ব্যবহার করে একেবারে আমরা নিশ্চিহ্ন করতে পারি। তো কিভাবে নিশ্চিহ্ন করা হয় দেখতে পারতেছে বিষয়টা, যেভাবে করা হয়। তারপর একটা স্পট তৈরি হয়ে যায়, স্পটের মধ্যে কি আবার স্প্রে করা হয়। আর এই স্প্রেটা আমাদের চামড়ার কোন লেয়ার পর্যন্ত থাকে এখানে লিখা আছে, তারা লিখে আছে যে ইপিডার্মাল লেয়ার পর্যন্ত কি আমরা এই মেডিসিনটা যায়। ওকে, নেক্সট দেখতে পারবা যে আসলে বিষয়টা কিভাবে কাজ করতেছে। সো এখানে একটা স্পট তৈরি হচ্ছে, এই স্পটটাকে তো রিমুভ করতে হবে। তো স্পটটা কিভাবে রিমুভ করবে, এই দেখো এই যে স্প্রে করা হচ্ছে। সো এখানে রেড মার্ক করা জাস্ট জায়গাটা, যে এই জায়গাটা, এই এরিয়া বরাবর কি করতে হবে, আমাদেরটা বিভিন্ন ধরনের মলম আছে, মলম ব্যবহার করা হবে। তারপর কি এই যে অংশে ধীরে ধীরে নির্দিষ্ট সময় পর্যন্ত বা 43-45 দিন পর্যন্ত মলম ইউজ করার পর কি এটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, তো এটা ছিল ক্রায়োক্লিয়ার সিস্টেম। তো ক্রায়োক্লিয়ার.rx কে ধন্যবাদ সুন্দর একটা ভিডিও দেখানোর জন্য। ওকে, তো চলো আমরা পরবর্তী স্লাইডে ফিরে যাই। আশা করি ভিডিওটা দেখে তুমি ভালো করে বিষয়টা বুঝতে পারলে। নেক্সট, ক্রায়োসার্জারির সুবিধা। ক্রায়োসার্জারির সুবিধা এগুলো কি? ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা সম্ভব, এটি সাধারণ সার্জারির চেয়ে কম বেদনাদায়ক, ক্রায়োসার্জারি অন্যান্য চিকিৎসার চেয়ে কি কম ব্যয়বহুল, এটা সবচেয়ে বড় বিষয়, অ্যাডভান্টেজ। আচ্ছা, এই পদ্ধতিতে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে নামানো হয় তখন সংশ্লিষ্ট স্থান হতে রক্ত সরে যায় এবং রক্তনালীগুলো সংকুচিত হয়, ফলে রক্তপাত হয় না বললেই চলে। হলেও যদি কখনো রক্তপাত হয় তাহলে কি খুবই অল্প হয়। আর বহুল প্রচলিত কেমোথেরাপি বা রেডিওথেরাপি এবং বিভিন্ন অস্ত্রোপচারের চেয়ে এই পদ্ধতি পার্শ্ব প্রতিক্রিয়া কম থাকে, এটা হলো ক্রায়োসার্জারির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর ক্রায়োসার্জারির কিছু অসুবিধা আছে, কি অসুবিধা আছে দেখো। এই পদ্ধতিতে রোগাক্রান্ত কোষ বা টিস্যু শনাক্ত করার সময় যদি সঠিকভাবে অবস্থান শনাক্ত করা না যায় এবং ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় তাহলে সুস্থ কোষের ক্ষতি হতে পারে। 2, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে আসার কথা হলো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী। কারণটা হলো কি, আহামরি পার্শ্ব প্রতিক্রিয়া থাকার কোনো সুযোগ ব্যবস্থা নাই, কারণ এটা খুব ভেতরে কাস্ট ইফেক্ট করে না। আর এটা করা হয় কি হিমাঙ্কের তাপমাত্রার মাধ্যমে। আর ত্বকের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক ফুলে যায়, অনেক ক্ষেত্রে এমনটা হয়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, আর সংবেদনশীলতা কি হ্রাস পায়। ধরো যে তোমার কখনো যদি তোমার ঠোঁটে বিষয়টা করা হয় অথবা তোমার নাকে, তাহলে কি অনেক ক্ষেত্রেই সংবেদনশীলতা কি হ্রাস পেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া তাদের ক্ষেত্রে হয় যাদের প্রস্টেট গ্রন্থিগত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়। আচ্ছা, ওকে, নেক্সট প্রশ্ন, প্রতিরক্ষা শিল্পে আইসিটি ব্যবহার করা হচ্ছে কিনা বা কেমন? প্রতিরক্ষা এবং আইসিটি একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করতে বর্তমানে প্রতিরক্ষা শিল্পে আইসিটি বিপ্লব এতটাই বেশি যা তুমি তোমার চিন্তার চেয়েও বেশি। আর আমি যদি কখনো সময় পাই তাহলে আমি তোমাদের প্রতিরক্ষা আইসিটি অবদান নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সেখানে দেখতে পারবা যে আসলে কি কি সেক্টর কাজ করা হচ্ছে। আর উভয়ের মধ্যে সরাসরি এবং ধনাত্মক সম্পর্ক রয়েছে। কখনো এমনটি মনে হয় যে আইসিটি প্রতিরক্ষা শিল্পের উন্নতি কল্পে সুযোগ করে দিয়েছে, আবার কখনো এর বিপরীত মনে হয়। যেমন আইসিটি যুগের অন্যতম একটি টুলস হলো ইন্টারনেট। 1950 সালে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, তখন নেটো এবং আমেরিকা সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে অতি নিরাপত্তার সাথে যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহৃত হয়েছে। তো এটি কিন্তু আইসিটি অবদান প্রতিরক্ষা। বর্তমানে ড্রোন কিংবা আরো অনেক ডিভাইস, সামরিক ক্ষেত্রে অনেক ডিভাইস আছে, যে ডিভাইসগুলোর ক্ষেত্রে অবশ্যই আইসিটি ছাড়া কোনোভাবেই সম্ভব না। অথবা তুমি একটা ড্রোন, ধরো যে ড্রোন দিয়ে বোমা নিক্ষেপ করবা, তো তখন কি হবে, তখন নিয়ন্ত্রণ করে কে? অবশ্যই আইসিটি।
বিভিন্ন ধরনের সেন্সর বিষয় থাকে, এখানে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি থাকে যেগুলোর মাধ্যমে কি এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। বুঝতে পারছো বিষয়টা? সো আইসিটি ছাড়া প্রতিরক্ষা সেক্টর না, বরং কোনো সেক্টরে তুমি চিন্তা করতে পারবে না। তুমি এই যে আমার ভিডিওটা দেখতেছো এটা কিন্তু আইসিটি, যদি এটা প্রতিরক্ষা সেক্টর না। সো আইসিটি ইজ আইসিটি। ওকে, আইসিটি ও প্রতিরক্ষা শিল্পে যদি তোমাকে এটা সম্পর্কে দেখে তাহলে বিষয়টা বুঝতে পারো। যেমন প্রতিরক্ষা সেক্টরে আইসিটি কিভাবে সাহায্য করছে, কখনো লক্ষ্যবস্তু নির্দিষ্টকরণ এক্ষেত্রে আইসিটি ডিভাইস ব্যবহার করা হয়। তারপর পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আইসিটি ডিভাইস ব্যবহার করা হয়। সিদ্ধান্ত গ্রহণে বর্তমানে আইসিটি অনেক সাহায্য করতেছে প্রতিরক্ষা সেক্টরে। তারপর চালকবিহীন বিমান বা ড্রোনের ক্ষেত্রে, লেজার প্রযুক্তির ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি অবশ্যই আইসিটি অনেক বেশি অবদান রাখতেছে। সবগুলো কি প্রতিরক্ষা সেক্টর। বুঝতে পারতেছো, প্রতিরক্ষা বলো অথবা রেল এর যে কোনো সেক্টরে বলো, আইসিটি বর্তমানে একেবারে তাদের রক্তে মিশে যাওয়া অবস্থায় আছে। সো আইসিটির বিকল্প শুধুমাত্র আইসিটি। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।